বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে এই সন্ধ্যার শুভেচ্ছা জানাতে পারছি না। খুব গভীর দুঃখ থেকে, কষ্ট থেকে আজকে ভিডিওটা আমাকে করতে হচ্ছে। যদিও একটা ভিডিও আলাদাভাবে করব ভেবেছিলাম ওয়াকআপের উপরে, সেইটা না করে আজকে যে ঘটনা ঘটেছে, গতকাল পুলিশের অতি সক্রিয়তা আমরা দেখেছি জঙ্গিপুরে, আমরা আজকে দেখলাম কলকাতায়, এবং ভাবতে লজ্জা লাগছে কলকাতার একজন নাগরিক হিসাবে কলকাতা পুলিশ যেভাবে একজন শিক্ষককে লাঠি পেটা করল এবং লাথি মারল, যেটা ভাবতে নাগরিক হিসাবে আমার সহনাগরিকের উপরে যেভাবে লাথি মারা হয়েছে, তাতে তার দায় এবং দায়িত্ব কে নেবেন সেটা অবশ্যই আপনারা বলবেন। এবং শিক্ষককে এইভাবে লাথি মারা যায় কি না? শিক্ষক যারা গিয়েছিল চাকরিহারারা, তারা এমন কোনো খারাপ আবদার বা অন্যায় আবদার তারা করেনি। যেটা করেছিল, তাদের দাবি ছিল যে আমাদের একটা ডেপুটেশন দেব, শিক্ষা দপ্তরের যিনি জেলার আধিকারিক, একটা ডিআই, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর, তার কাছে আমরা ডেপুটেশন দেব, সেখানে আমরা দেখা করব। হতে পারে ডেপুটেশন ডিআই সাহেব নাও নিতে পারেন, কিন্তু বিষয়টি হচ্ছে তা বলে শিক্ষকদের উপরে লাঠিচার্জ এটা কোনোভাবেই কাম্য নয়। এবং এটা কলকাতা পুলিশ বলা যেতে পারে ঘোরতর অপরাধ করেছে। এটা আমি জোর দিয়ে বলছি অপরাধ শব্দটি, কারণ যে অবস্থার মধ্যে এই চাকরিহারা শিক্ষকরা রয়েছেন, তাদের মানসিক স্থিতি, তাদের ওপরে যে আর্থিক বোঝা, চাপ, সব কিছু বিচার বিবেচনা করলে তাদের সঙ্গে মানবিক আচরণ করাটাই দস্তুর ছিল বলে আমাদের মনে হয়েছে। এবং আমি আবারও বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেকে মানবিক মুখ্যমন্ত্রী বলে দাবি করে থাকেন, তার দপ্তরের অধীন কলকাতা পুলিশ কেন এই কাজটা করলো সেটা ভেবে উঠতে পারছি না। বেশ কয়েক মাস আগে যখন এই মনোজবাবু যখন কলকাতা পুলিশ কমিশনারের দায়িত্ব নেন, তখন আমাকে এক প্রাক্তন আইপিএস অফিসার কথায় কথায় বলেছিলেন, দেখবেন ইনি কিছুদিনের মধ্যেই এমন একটা পরিস্থিতি তৈরি করবেন যাতে সরকারের ভাবমূর্তি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ভাবমূর্তিও অনেকটাই খারাপের জায়গায় চলে যাবে এবং নষ্ট হবে। এটা তো বলতে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই যে আজকে যেভাবে পুলিশ লাথি মেরেছে, লাথিটা যেভাবে ভিডিওটা ভাইরাল হয়েছে এবং সমগ্র রাজ্য জুড়ে ভাইরাল হয়েছে, সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, এরপরে উচিত ছিল মুখ্যমন্ত্রী এক্ষুনি পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া, অন্তত মুখ লজ্জার, মুখ রক্ষার খাতিরে। যাই হোক, পুলিশ কমিশনার অবশ্য এসেছেন, বিবৃতি দিয়েছেন কেনই ঘটনা ঘটেছে সেটা নিয়ে। তিনি যা বলেছেন সেটা আমরা আপনাদের সামনে অবশ্যই পড়ে শোনাব। আমরা জানাচ্ছি সেটা তিনি কি বলেছেন। পুলিশ কমিশনারের বক্তব্য হচ্ছে যে আজ কসবা ডিআই অফিসের বাইরে ঘটে যাওয়ার ঘটনার প্রেক্ষিতে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রথমে একদল বিক্ষুব্ধ জনতা বিনা উস্কানিতে পুলিশ কর্মীদের উপর হামলা চালায়, কিন্তু ভিডিওতে সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না। হামলা চালায় এবং হিংসাত্মক আচরণ করে, যার মধ্যে মহিলা পুলিশ কর্মীরাও ছিলেন। 4 জন পুলিশ কর্মী এবং 2 জন মহিলা পুলিশ কর্মী আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন। কিন্তু শিক্ষক সমাজের পক্ষ থেকে এই ধরনের পুলিশ কমিশনারের যে বিবৃতি, সেটা যদি সত্য হয় এবং পুলিশ কমিশনারের বিবৃতির সঙ্গে সঙ্গে পুলিশের যে ছবি তার চিকিৎসাধীন সেইটাও সামনে এসেছে, যদি এই ঘটনা যদি হয়ে থাকে, তাহলে মনে রাখতে হবে যে কারা করেছে সেটা সিসিটিভি ফুটেজ দেখে বের করা উচিত। কারণ মনে রাখবেন, রাজ্যে অস্থিরতা তৈরি করার জন্য একটি গোষ্ঠী, একটি গ্রুপ কিন্তু তৈরি হচ্ছে এবং তারা করছে। কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তর কেন এই বিষয়টি আগে থেকে আঁচ পেল না, সেটাও তো পুলিশ কমিশনারের ব্যর্থতা বলেই পর্যবসিত হবে এবং সেটাও মমতা ব্যানার্জির ব্যর্থতা বলেও পর্যবসিত হবে, অস্বীকার করার কোনো জায়গা নেই।
এদিকে দেখলাম যে আজকে এর প্রতিবাদ জানিয়ে তমলুকের সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করলেন না। তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন, সমস্ত মিডিয়াতেই তিনি প্রস্তাব, গণমাধ্যমে এই সুপ্রিম কোর্টের 25,752 জনের চাকরি চলে যাওয়ার পর গণমাধ্যমে তিনি একটার পর একটা বিবৃতি দিচ্ছিলেন এবং সংবাদ মাধ্যমে এসে তিনি বলছিলেন এর ওষুধ মানে এর দাওয়াই আমার জানা আছে, আমি এই সমস্যার সমাধান করে দিতে পারি, কিভাবে করতে পারি, কিভাবে করব, তার একটা কমিটি গঠন করতে হবে, সেই কমিটিতে মুখ্যমন্ত্রী যদি আমাকে রাখেন আমি তার পরামর্শ দিতে পারবো। এইসব কথা বলার পর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাকে আহ্বান করেছিলেন যে আপনি যে প্রস্তাবগুলো দিচ্ছেন সেটা গণমাধ্যমে ওইভাবে বা মিডিয়াতে ওইভাবে কথা না বলে আপনি লিখিতভাবে মুখ্যমন্ত্রীকে জানাতে পারেন। কিন্তু কসবার ঘটনার পরকে সামনে রেখে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে এসএসসি দপ্তরের সামনে, অথচ উনি বলছেন যে এসএসসির যিনি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি ওনার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছেন, হৃদ্যতার সঙ্গে কথা বলেছেন, তারপরও বাইরে বেরিয়ে এসে তিনি ছিঁড়ে ফেললেন। আমি গত 2 দিন আগে একটা ভিডিও করেছিলাম, সেটা আপনারা একটু দেখে নেবেন। সেখানে বলেছিলাম রাজনীতির চক্রব্যূহে চাকরি হারারা, সত্যি চাকরি হারাদের নিয়ে ফুটবলের মতো খেলছে এই রাজনীতির নেতাগুলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম আলোচনা করলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, তিনি বললেন কারু চাকরি যাবে না, আর যোগ্যদের চাকরি যাবে না, আবার অযোগ্যদের তিনি পরে দেখে নেবেন। সবই বললেন একসঙ্গে মুখ্যমন্ত্রী, যোগ্যদের পাশে আছেন, অযোগ্যদের পাশে আছেন তিনি। আবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন যোগ্যদের কারু চাকরি যাবে না। প্রথম কথা হচ্ছে কারু চাকরি যাবে না এই কথাটা কেন বলা হচ্ছে, বরং সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যে নির্দেশিকা দিয়েছিল যে আপনারা মানে 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে পরীক্ষার মধ্য দিয়ে নতুন একটা প্যানেল তৈরি করা হোক। হতে পারে যে পরীক্ষা দিয়ে সবাই পাস নাও করতে পারে, কিন্তু এখন এটা ছাড়া অন্য কোনো প্রক্রিয়া আছে বলে আমাদের জানা নেই। যেহেতু এসএসসি সুপ্রিম কোর্টে বারবার এবং কলকাতা হাইকোর্টেও বারবার কারা অযোগ্য সেই তালিকা কিন্তু সে দেয়নি। ইভেন যখন সিবিআই যখন বলেছে এরা অযোগ্য, তার তালিকা পেশ করার পরেও, ওএমআর শিট দেখিয়ে তালিকা পেশ করার পরেও যখন এসএসসিকে জিজ্ঞেস করা হয়েছে, মধ্যশিক্ষা পর্ষদকে বিচারপতিরা জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি এই তালিকার সঙ্গে সহমত, তারা কিন্তু সহমত হননি। এখন প্রশ্ন দেখা দিবে, এখন যদি কোনো যোগ্য প্রার্থীদের তালিকা নিয়ে জমাও দেওয়া হয় তাহলে কোর্ট প্রশ্ন করবে তাহলে এতদিন ধরে আপনারা এটা লুকাচ্ছিলেন কেন, কার নির্দেশে লুকাচ্ছিলেন, আবার একটা তদন্তের মুখোমুখি হতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে পুরো ব্যাপারটাকে সিস্টেমটাকে ঘেটে ঘ করে দিলেন আজকে কলকাতা পুলিশ। এটা বলতে কোনো দ্বিধা নেই। রাজ্যের মুখ্যমন্ত্রীর যে ভাবমূর্তি তলানিতে ঠেকে গেছে আজকের দিনে, তাকে আরও তলানিতে ঠেকিয়ে দিল রাজ্যের পুলিশ এবং কলকাতা পুলিশ। আমরা দেখুন গোটা রাজ্য জুড়ে কিন্তু বিক্ষোভ হয়েছে, আমি অবাক হয়েছি। গোটা রাজ্য জুড়ে প্রত্যেকটা ডিআই অফিসের দপ্তরে ডিআই অফিস চলো বলে একটা অভিযান দিয়ে ডাক দিয়েছিল চাকরি হারারা। হাওড়াতে হয়েছে, তমলুকে হয়েছে, অর্থাৎ পূর্ব মেদিনীপুরে হয়েছে, পশ্চিম মেদিনীপুরে হয়েছে, বারাসাতে হয়েছে, দক্ষিণ 24 পরগনায় হয়েছে, সমস্ত জেলাতে হয়েছে। কোথাও কোনো অশান্তি হলো না, কলকাতার ডিআই অফিসে কেন হলো? এই প্রশ্নের উত্তর তো দিতে হবে কলকাতা পুলিশ কমিশনারকে। কলকাতা পুলিশ কমিশনার যে হ্যাঁ না করে এড়িয়ে গেছেন, পুলিশ কমিশনারের উচিত ছিল প্রকাশ্যে ক্ষমা চেয়েও নেওয়া, বলা উচিত ছিল যে আমি যে পুলিশ কর্মী করেছে তার তো শাস্তি হবেই, সেই সঙ্গে যে শিক্ষকের উপরে এই ধরনের লাঠি মারা হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এটুকু বললে অনেকটা সুরাহা হতো বলে, অনেকটা উদ্ধার হতো বলে আমার মনে হয়েছে। মুখ্য সচিবও সেরকম, মুখ্য সচিব তার পাশে বলেছেন সরকারি সম্পত্তি যদি ভাঙচুর হয়, যদি কথাটা ব্যবহার করেছেন, পুলিশকে মারধর করা হয়, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশকে তো পদক্ষেপ করতেই হবে। যদি এখন দেখাতে হবে সরকারি সম্পত্তি বলতে ডিআই অফিসের সামনে কি ছিল সেটাও দেখাতে হবে পুলিশকে। কলকাতা পুলিশ যেভাবে কাজ করেছে সে নিঃসন্দেহে সে কাজটা একেবারে অনুচিত হয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি তাতে অনেকটাই খারাপ হয়েছে। এবং একটা কথা বলে দিচ্ছি, পুলিশের এই অতি সক্রিয়তা,
সব জায়গাতে। জঙ্গিপুরেও আমরা দেখেছি, জঙ্গিপুরে এখন মুসলমানদের ওখানে সংখ্যালঘুদের উপরে দোষ চাপানো হচ্ছে, কিন্তু প্রথমে পুলিশ লাঠিচার্জ, প্রথমে পুলিশ কাদানি গাছ ছুড়ে, তারপরে মুসলমানরা খেপে গেছিল, এটা সত্যি কথা। কিন্তু মুসলমান তারপরে ক্ষয়ক্ষতি করেছে, তারপরে অনেক পুলিশকে লুকাতে হয়েছে। কিন্তু প্রথম রাউন্ডে পুলিশের যে ভূমিকা, ইদানিং পুলিশের যে ভূমিকা, তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। ন্যায্য দাবিতে যারা আন্দোলন করছে তাদের ওপরে কোনোভাবেই টর্চার করা যায় না। যারা, আমি দেখলাম যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখলাম যে পুলিশ, একজন পুলিশ কর্মী বা অফিসারও হতে পারে, তিনি শিক্ষিকাদের বোঝাচ্ছেন সংবিধান কাকে বলে, মানে সংবিধানে কি লেখা আছে। সংবিধানে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করার অধিকার সংবিধানে রয়েছে, এবং আমার বক্তব্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাতে পারি, এটাও সাংবিধানিক অধিকার। পুলিশ সংবিধান শেখাচ্ছে শিক্ষকদের, এটাও লজ্জাজনক ঘটনা। এবং কেন করছে পুলিশ এই কাজটা, কার স্বার্থে করছে, পুরো বিষয়টিকে আজকে যে কীর্তিটা করলো কলকাতা পুলিশ, তার পরিণতিতে এই রাজ্যে মমতা প্রশাসন, মমতা সরকারের কফিনের শেষ পেরেকটা পুঁতে দিল, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। জানি না এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় এ থেকে তার ভাবমূর্তি ফিরিয়ে এনে মানুষের কাছে জনাদেশ তার পক্ষে নিতে পারবেন কি না 2026-এ, সেটা বোঝা যাবে 2026-এর ভোটের ফলাফলে। আপনারা কি বলেন? আপনাদের মতামতের